পীর কি গলির অজানা কথা। কাশ্মীরের পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে হঠাৎ যখন চারপাশটা খুলে যায়, সামনে দেখা দেয় বিশাল সবুজ পাহাড়, মেঘে ঢাকা চূড়া আর নীরব এক বিস্তীর্ণ প্রান্তর। তখন মনে হয় এই জায়গার বুকের ভেতর যেন বহু বছরের কোনো গল্প লুকিয়ে আছে। এটাই পীর কি গলি, মুঘল রোডের সেই ঐতিহাসিক পথ যেখানে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি জড়িয়ে আছে বহু পুরনো মানুষের বিশ্বাস ও লোককথা। সরকারি পর্যটন বর্ণনাতেও এই জায়গার সঙ্গে শেখ নুরুদ্দিন নুরানি ও শেখ আহমদ করিমের ইতিহাসের কথা উল্লেখ রয়েছে। কিন্তু এখানকার মানুষের মুখে শোনা গল্প আরও অন্যরকম। এই জায়গার একজন প্রবীণ মানুষের কাছে যখন আমরা জানতে চাইলাম পীর কি গলি নামটা কিভাবে হলো, তখন তিনি আমাদের যে কথাগুলো বললেন সেগুলো তার মুখ থেকেই শুনি। আর চাচার সাথে আমি জানবো যে এই পীরের গলির নাম কেন হয়েছিল, এইখানটা এত সুন্দর কেন। अस्सलाम वालेकुम चाचा। वालेकुम सलाम जी। मुझे ये बताओ, ये पीर गली जो है इसका नाम किसने रखा है? ये पीर शेख नूरुद्दीन वली ने ये ठिकाना दिया। पीर शेख अहमद करीम बने जो ये पहला था, ये उस वक्त के बीच मुसलमान बनाया था। हाँ सही। जन्नत की कोई चीज ये लाया था, उस वक्त के बीच इसका ठिकाना इधर रखा था कि तू इधर रहेगा, जिंदा है अव्वल से आखिर तोड़ी, तू तेरे पर नजर किसी की नहीं लगी, पेंट तू मुफलुकात देखेगा, वो देखेगा जो किसी जगह बीच नहीं। वही आज लबे लगी हुई, आज गाड़ी भी चलती है, आज सब लोग भी आते हैं उस वक्त के। यहाँ पे नेचुरल खास जगह जो देखने लायक है वो कौन सा है? यहाँ पे ये सब भी मार्केट देखने लायक है सब। यहाँ पे मैंने इससे दूर एक जगह है, वो बल्कि उधर जा नहीं सकता, नंदनसार होता है, वो इससे दूर है। बर्फ इतनी कितना पड़ता है यहाँ? 5 फुट 5 फुट 5 फुट। मैंने यहाँ पे किसी चीज का नाम सुना है, मुगल सराय, उसको वो कहाँ पे है? मुगल सराय? हाँ सराम पीछे है ना, नीचे नीचे नीचे। उसको क्यों मुगल सराय कहते हैं? उसको अलियाबाद सराय बोलते हैं। क्यों कहते हैं उसको? जने वो किसी बादशाह ने उस वक्त के बीच बनाई थी, रास्ता नीचे वो जाता था जो अलियाबाद सराय, मुड़ ये रोड निकल गया, वो रास्ता दूर हो गया। ये रोड कब ये खुला रहता है? ये खुला रहता है, इसका मौसम साफ अगर होता है ना, ये 2 महीने बंद रहता, 10 महीने खुला। বোঝা যায় এই পাহাড় শুধু একটি সুন্দর পর্যটন স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের বিশ্বাস, সাধনা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নানা কাহিনী। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। পীর কি গলির আশপাশে এমন একটি জায়গা আছে যার নাম হয়তো অনেক পর্যটকই শুনেছেন, কিন্তু তার আসল অবস্থান কিংবা সেখানে পৌঁছানোর পথ সম্পর্কে খুব কম মানুষই জানেন। জায়গাটির নাম মোগল সরাই। আজও সেখানে পুরনো দিনের সেই স্মৃতির ছাপ রয়েছে বলে স্থানীয় মানুষের কাছে কথিত আছে। আশ্চর্যের বিষয় হল, পীর কি গলিতে প্রতিদিন অনেক পর্যটক ঘুরতে এলেও তাদের অধিকাংশই হয়তো জানেন না যে এই সুসুন্দর পাহাড়ের আড়ালেই এমন একটি জায়গা রয়েছে, আর সেখানে পৌঁছানো কোনো সহজ ব্যাপার নয়। আমি নিজে সেই পথে গিয়েছি। পাহাড়ের পথে যেমন উপরে ওঠা কঠিন, তেমনি নিচে নামাটাও কম কঠিন নয়। কোথাও পা রাখার জায়গা খুঁজে নিতে হয়, কোথাও হাত ধরে এগোতে হয়, আবার কোথাও বসে বসেই শরীর সামলে নামতে হয়। একবার নিচে নামতে শুরু করলে বুঝতে পারবেন এটা সাধারণ কোনো পর্যটন স্পটের রাস্তা নয়। আর এই কারণেই হয়তো জায়গাটা আজও সবার চোখের সামনে থেকেও অনেকটা আড়ালেই রয়ে গেছে। কিন্তু আমরা যখন সেখানে পৌঁছালাম, তখন সামনে শুধু পাহাড় বা পুরনো কোনো স্থাপনার স্মৃতি ছিল না, ছিল এমন কিছু চিহ্ন যেগুলো দেখে মনে হচ্ছিল এই পথ দিয়ে একসময় সত্যিই মানুষের আসা যাওয়া ছিল। আর সেই জায়গায় পৌঁছে ঠিক কি দেখেছিলাম আমরা, সেটা দেখানোর আগে আপনাকে আরেকটি বিষয় জানতে হবে। কারণ এই পথের সঙ্গে জড়িয়ে আছে পীর কি গলির সেই পুরনো কাহিনীরই আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। আর সেই অংশটাই হয়তো আপনাকে বুঝতে সাহায্য করবে কেন এই দুর্গম জায়গাটাকে মানুষ এত বছর পরও মনে রেখেছে। চাচার কাছ থেকে কথাগুলো শোনার পর আমরা যখন একটু সামনে এগিয়ে এলাম, তখন প্রথমবারের মতো জায়গাটাকে অন্য চোখে দেখতে শুরু করলাম।
দূর থেকে এতক্ষণ যেটাকে শুধু পুরনো একটা স্থাপনা মনে হচ্ছিল, কাছে এসে দেখা গেল এটা আসলে একটা সাধারণ ধ্বংসাবশেষ নয়। পাথরের দেয়ালগুলো ভেঙে গেছে, কোথাও ছাদ নেই, কোথাও দেয়ালের গায়ে সময়ের ক্ষত স্পষ্ট। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, ধ্বংস হয়ে যাওয়ার পরও এই জায়গাটার নকশাটা এখনো বোঝা যায়। একটার পর একটা খিলান, ছোট ছোট ঘর, আর মাঝখানে বিশাল খোলা জায়গা। মনে হয় কেউ যেন কয়েকশো বছর আগে খুব ভেবেচিন্তেই এই জায়গাটা তৈরি করেছিল। কিন্তু প্রশ্ন হল, এত দুর্গম পাহাড়ের মধ্যে এমন একটা বিশাল স্থাপনা বানানোর প্রয়োজনই বা কেন হয়েছিল? এর উত্তর জানতে হলে আমাদের শুধু এই দেয়ালগুলো দেখলে হবে না, আমাদের ফিরে যেতে হবে সেই সময়ের দিকে, যখন এই পাহাড়ের ওপর দিয়ে গাড়ি নয়, মানুষ আর ঘোড়ার কাফেলা চলত। আজ আমরা যে জায়গাটার ওপর দাঁড়িয়ে আছি সেটা তখন কোনো নির্জন পাহাড়ি জায়গা ছিল না। এই পথ ছিল একটি দীর্ঘ যাত্রার অংশ। সামনে পাহাড়, পেছনে পাহাড়, আর মাঝখানে এমন পথ যেটা পার হতে হলে দিনের পর দিন হাঁটতে হতো। তখনকার দিনে পাহাড় পেরোনো মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, তার মানে ছিল আবহাওয়ার সঙ্গে লড়াই, পাথুরে রাস্তার সঙ্গে লড়াই, ঠান্ডার সঙ্গে লড়াই, আর কখনো কখনো নিজের শরীরের সঙ্গেও লড়াই। একটা কাফেলায় শুধু একজন মানুষ থাকতো না, থাকতো ঘোড়া, মালপত্র, পথিক, কর্মচারী, ব্যবসায়ী, সৈন্য, কখনো রাজপরিবারের লোকজনও। এত মানুষ আর পশু নিয়ে একটা কাফেলা যদি পাহাড়ে রাতের মধ্যে আটকে যায়, তাহলে বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের দিনে আমরা কল্পনাও করতে পারি না। তাই এই ধরনের সরাই ছিল শুধু বিশ্রামের জায়গা নয়, এগুলো ছিল পথের নিরাপদ বিরতি। আর এই কারণেই এই ছোট ছোট কক্ষগুলো এত গুরুত্বপূর্ণ। প্রতিটি খিলান যেন বলছে, এখানে একসময় মানুষ ছিল, এখানে কেউ রাত কাটিয়েছে, কেউ ক্লান্ত শরীর নিয়ে দেয়ালে হেলান দিয়ে বসেছে, কেউ হয়তো নিজের ঘোড়াটাকে শেষবারের মতো পানি খাইয়ে তারপর ঘুমাতে গেছে, আর কেউ হয়তো জানতই না এই রাতের পর তার সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পাহাড়ি পথ। এই জায়গাটার দিকে একটু উপর থেকে তাকালেই পুরো পরিকল্পনাটা পরিষ্কার হয়ে যায়। চারপাশে ঘর, মাঝখানে খোলা জায়গা, আর পুরো স্থাপনাটাকে ঘিরে রয়েছে শক্ত দেয়াল। অর্থাৎ এটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে একটি বড় কাফেলা এখানে এসে থামতে পারে, কিন্তু একই সঙ্গে তারা একটা নির্দিষ্ট ঘেরা এলাকার ভেতরে থাকতে পারে। ভাবুন, দিনের পর দিন পাহাড় পেরিয়ে আসা একটি কাফেলা যখন এখানে এসে ঢুকত, তখন এই খোলা জায়গাটাই হয়তো কয়েক ঘন্টার মধ্যে মানুষের চলাচলে ভরে যেত। ঘোড়া এদিক ওদিক বাঁধা হচ্ছে, মালপত্র নামানো হচ্ছে, কেউ খাবার তৈরি করছে, কেউ ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ছে, আর চারপাশের এই ছোট ছোট কক্ষগুলোতে শুরু হচ্ছে রাতের প্রস্তুতি। আজ যেখানে শুধু বাতাস আর ঘাসের শব্দ, একসময় সেখানে মানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই জায়গাটা শুধু থাকার জন্য তৈরি হয়নি, এর অবস্থানও ছিল খুব হিসাব করে বেছে নেওয়া। কারণ এখান থেকে পাহাড়ের পথ, চারপাশের ঢাল, জলধারা সব কিছু একসঙ্গে পাওয়া যায়। অর্থাৎ এই জায়গা ছিল প্রকৃতির মাঝখানে তৈরি মানুষের এক পরিকল্পিত আশ্রয়। আর এখানেই ইতিহাসের একটা অদ্ভুত গল্প শুরু হয়। কারণ এই পথে শুধু সাধারণ পথিকরা আসত না, এই পাহাড়গুলোকে আজ আমরা দেখি সৌন্দর্যের চোখে, কিন্তু কয়েকশো বছর আগে এই একই পাহাড় ছিল এক বিশাল পরীক্ষা। দূরে যে বরফের রেখাগুলো দেখা যাচ্ছে, সেগুলো শুধু সুন্দর দৃশ্য ছিল না, সেগুলো ছিল পথের সামনে দাঁড়িয়ে থাকা প্রকৃতির দেয়াল। একজন যাত্রী যখন সমতল এলাকা থেকে এখানে আসত, তখন ধীরে ধীরে তার চারপাশের পৃথিবী বদলে যেত। রাস্তা সরু হয়ে আসত, বাতাস ঠান্ডা হয়ে আসত, গাছপালা বদলে যেত, আর সামনে শুধু পাহাড়। এমন জায়গায় দিনের আলো ফুরিয়ে গেলে
পথ চলা প্রায় অসম্ভব হয়ে যেত। তাই একটি সরাইয়ের মূল্য তখন আজকের কোনো হোটেলের মতো ছিল না। এটি ছিল পরের সকাল পর্যন্ত বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ আশ্রয়। আর এই পথের সবচেয়ে কঠিন জায়গা পার হওয়ার পরেই ছিল আলিয়াবাদের দিকে নামার পথ। অর্থাৎ যারা এখানে পৌঁছাতো তারা শুধু একটা সুন্দর জায়গায় আসেনি, তারা একটা ভয়ঙ্কর পাহাড়ি অধ্যায়ের একটা বড় অংশ পার হয়ে এসেছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কারা এত কষ্ট করে এই পথ দিয়ে কাশ্মীরের দিকে আসতো? আর তাদের মধ্যে কি সত্যিই রাজপরিবারের মানুষও ছিল? আজকের এই দৃশ্যটা দেখলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। একদিকে কয়েকশো বছরের পুরনো পাথরের সরাই, অন্যদিকে আধুনিক বিদ্যুতের লাইন। একসময় এই পাহাড়ের ওপর দিয়ে খবর যেত ঘোড়ার পিঠে, আজ খবর যায় বিদ্যুতের তার আর আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। কিন্তু রাস্তা বদলালেও পাহাড় বদলায়নি। এই একই পাহাড়ের বুক দিয়েই একসময় মুঘল সম্রাটদের যাত্রাপথ এগিয়ে যেত কাশ্মীরের দিকে। ঐতিহাসিক নথিতে বলা হয়েছে, মুঘল এম্পায়ার্সদের কাশ্মীর যাত্রার সঙ্গে এই পীর পঞ্জাল রুটের গভীর সম্পর্ক ছিল। আর এই দীর্ঘ যাত্রাপথে একাধিক সারাই তৈরি হয়েছিল, যার মধ্যে আলিয়াবাদ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্রাম কেন্দ্র। অর্থাৎ আমরা যে জায়গাটাকে আজ এত নির্জন দেখছি, একসময় সেটি ছিল একটি চলমান সাম্রাজ্যের পথের অংশ। রাজা নিজে হয়তো সামনে, তার সঙ্গে বিশাল কাফেলা, আর পেছনে হাজারো মানুষের কাজ, খাবার, ঘোড়া, মালপত্র, নিরাপত্তা, থাকার ব্যবস্থা। একটা রাজকীয় যাত্রা আসলে শুধু একজন সম্রাটের যাত্রা ছিল না, সেটা ছিল একটা চলন্ত শহর। আর সেই চলন্ত শহর যখন এই সরাইয়ের সামনে এসে থামত, তখন এই নীরব জায়গাটা কেমন হয়ে উঠত সেটা কল্পনা করলেই গায়ের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয়। আজ আমাদের সামনে যে ঘোড়াগুলো দেখা যাচ্ছে, সেগুলো দেখে হয়তো এই জায়গার অতীতকে আরো সহজে কল্পনা করা যায়। কারণ এই পাহাড়ি পথের সঙ্গে ঘোড়া ছিল অঙ্গাঙ্গিভাবে জড়িত। তখন কোনো গাড়ি ছিল না, ভারী জিনিস বহনের জন্য ছিল পশু। মানুষের যাত্রার গতি নির্ভর করত পথের ওপর, আবহাওয়ার ওপর, আর পশুগুলোর সামর্থ্যের ওপর। আর এই পাথরে পথটা দেখুন, আজও হাঁটতে গেলে বুঝতে পারবেন জায়গাটা কতটা কঠিন। এখন আমাদের কাছে জুতো আছে, রাস্তা চেনা আছে, প্রয়োজন হলে গাড়ি আছে, কিন্তু তখন একটা ভুল পা, একটা হঠাৎ তুষারপাত, অথবা পাহাড়ি আবহাওয়ার সামান্য পরিবর্তন পুরো যাত্রার হিসাব বদলে দিতে পারত। তাই পথের মাঝখানে এমন একটি জায়গা পাওয়া যেখানে মানুষ এবং পশু দুটোই কিছুটা নিরাপদে থামতে পারে ছিল বিরাট ব্যাপার। আর সেই কারণেই এই সরাইয়ের দেয়ালগুলোকে শুধু পুরনো পাথর বলে দেখলে ভুল হবে। এগুলো একসময় ছিল মানুষের নিরাপত্তার অংশ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা বিষয় খুব সহজেই বোঝা যায়। আমরা এখন যে পথে হাঁটছি সেটা কোনো সমতলের রাস্তা নয়। সামনে পাথর, নিচে ঢাল, একদিকে পাহাড়ের খাড়া দেয়াল, আর কয়েক পা ভুল হলেই নিচে নেমে যাচ্ছে জমির ঢাল। আজ আমরা এখানে পর্যটক হিসেবে হাঁটছি, ছবি তুলছি, ভিডিও করছি, সৌন্দর্য দেখছি। কিন্তু কয়েকশো বছর আগে এই একই জায়গায় হাঁটা ছিল প্রয়োজন, বিনোদন নয়, বাধ্যবাধকতা। আর তখনকার একজন পথিকের কাছে এই পাহাড়ের প্রতিটি বাঁক ছিল গুরুত্বপূর্ণ, কারণ সে জানত না পরের বাঁকের পরে কি আছে, জানত না সামনে রাস্তা নিরাপদ কিনা, জানত না আবহাওয়া কখন বদলে যাবে, আর সবচেয়ে বড় কথা, সে জানত না রাত হওয়ার আগে সে পরের আশ্রয়ে পৌঁছাতে পারবে কিনা। এই কারণেই আলিয়াবাদের মতো সরাই শুধু একটা স্থাপনা নয়, এগুলো ছিল সেই সময়ের মানুষের কাছে পথের আশা। এখন একটু দূর থেকে পুরো জায়গাটাকে দেখুন। এতক্ষণ আমরা দেয়াল দেখেছি, খিলান দেখেছি, ঘর দেখেছি,
কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় এই স্থাপনাটা আসলে কত বড় একটা জায়গার সঙ্গে যুক্ত। সামনে বিশাল সবুজ ঢাল, পাশে পাহাড়ি জলধারা, পেছনে গভীর পাহাড়, আর এই সব কিছুর মাঝখানে বসে আছে আলিয়াবাদ সারাই। যেন পাহাড়ের বুকের মধ্যে কেউ একটা পুরনো অধ্যায়ের পাতা খুলে রেখে গেছে। সরকারি শোপিয়াঁ ডিস্ট্রিক্টের তথ্য অনুযায়ী পীরপুঞ্জাল পার হয়ে আসার পর রয়্যাল মুঘল ক্যারাভ্যান এখানে কয়েকদিন থামত, বিশ্রাম নিত এবং আশেপাশের প্রকৃতি উপভোগ করত। অর্থাৎ এই জায়গায় শুধু এক রাতের জন্য কেউ এসে থামত এমন নয়। দীর্ঘ যাত্রার মাঝে এখানে কয়েকদিন পর্যন্ত অবস্থানের কথাও পাওয়া যায়। ভাবুন, কয়েকদিন ধরে একটি রাজকীয় কাফেলা এখানে অবস্থান করছে। দিনের বেলায় পাহাড়, রাতে আগুন, ঘোড়ার শব্দ, মানুষের কথাবার্তা, রান্নার ধোঁয়া, আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই পাথরের দেয়াল। কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকে যায়, যদি এই সরাই সত্যিই এত গুরুত্বপূর্ণ ছিল, তাহলে আজের অবস্থা এমন কেন? কিভাবে একটা জায়গা যেখানে একসময় রাজকীয় কাফেলা দিনের পর দিন অবস্থান করত, আজ প্রায় নিঃশব্দ হয়ে গেল? কোন ঘটনা এই পথকে বদলে দিল? কেন মানুষ আর আগের মতো এই সরাইয়ের দরজা দিয়ে ঢুকল না? আর এই পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা এই পুরনো দেয়ালগুলো, তারা আসলে কোন সময় সাক্ষী? এর উত্তর আছে, কিন্তু সেই উত্তর এই সরাইয়ের ভেতরে নয়, লুকিয়ে আছে এই পুরো পথের ইতিহাসের মধ্যে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যেন। আর হ্যাঁ, আপনি যদি এই ছোট্ট পরিবারে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপন মনে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পথ চলার চিরদিনের সাথী হয়ে যান না। আপনাদের এই ভালোবাসাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। নিজেদের পরিবারের সবার খুব যত্ন নেবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে এরকমই এক দারুণ সুন্দর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অনেক ভালোবাসা আর টাটা।